২৩৫ বছর আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে যা ঘটেছিল ঠিক ৬ মাস আগে বাংলাদেশের মাটিতে তার পুনরাবৃত্তি হয়েছে। সেদিন প্যারিসের অলিতে গলিতে চলছিল বিক্ষুব্ধ শ্রমিক জনতার বিক্ষোভ মিছিল। জনতাকে ছত্রভঙ্গ করার জন্য স্বৈরাচারী রাজার নির্দেশে মিছিলের ওপর অশ্বারোহী বাহিনী আক্রমণ করেছিল। কিন্তু অবস্থা প্রতিকূলে দেখে প্যারিসের সামরিক কমান্ডার তার সৈন্যবাহিনী নিয়ে সরে দাঁড়ালেন। ফলে রাজধানীর নিয়ন্ত্রণ জনতার হাতে চলে যায়। উত্তেজিত জনতা স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল কারাদুর্গে আক্রমণ করে। পতন হয় বাস্তিল দুর্গের। পালাতে শুরু করে অভিজাত সামন্ত প্রভুদের অনেকেই। ঠিক যেমন ৫ আগস্ট পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাথে পালিয়ে যান তার সরকারের মন্ত্রী ও সামন্তরা। ঠিক এরকম নানা ঘটনা প্রবাহ বাংলাদেশের ছাত্র জনতার জুলাই বিপ্লবের সাথে দুনিয়া পাল্টে দেয়া ফরাসি বিপ্লবের অনেক মিলের কথা স্মরণ করিয়ে দেয়। ফরাসি বিপ্লবের পটভূমি রচিত হতে সময় লেগেছিল দশকের পর দশক, আর বাংলাদেশের ছাত্র জনতার জুলাই বিপ্লবের পটভূমি মূলত ১৫ বছর ধরে ধীরে ধীরে রচিত হচ্ছিল। ফরাসি বিপ্লব টানা ১০ বছর ধরে চলেছিল, আর ২৪-এর জুলাই বিপ্লব ৩৬ দিনে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য খুঁজে পায়। ফরাসি বিপ্লবের সাথে জুলাই বিপ্লবের একটা পদ্ধতিগত মিল রয়েছে, যা মনে করিয়ে দেয় যে ফ্রেঞ্চ রেভলিউশন আর আমাদের জুলাই বিপ্লবের সূত্র একই মূলে প্রথিত। সেই সূত্র হচ্ছে, যে কারণে ফ্রান্সের আপামর খেটে খাওয়া মানুষগুলো রাজার বিরুদ্ধে রাজপথে নেমে জীবন দিয়েছিল, সেই একই কারণে বাংলাদেশে ছাত্রদের চাকরিতে কোটার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন একসময় দেশের আপামর নাগরিকের সমর্থনে ও জীবনের বিনিময়ে পরিণতি লাভ করে। প্রায় ১০ বছর ধরে চলা এই ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। একইভাবে বাংলাদেশের জুলাই বিপ্লবের মূল মন্ত্র হিসেবে কাজ করেছে সাম্য ও ভ্রাতৃত্ব। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে যখন বাংলাদেশের ছাত্ররা মাঠে নেমেছিল, তখন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র নিঃস্বার্থভাবে মাঠে নেমেছিল স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার জন্য। একটা কথা বলে দিই, আমরা এখানে রেডিও ফ্রিকোয়েন্সিটা ইউজ করেছি, যেটা অ্যাকচুয়ালি সরকার তখন ধরতে পারেনি, যেন আমরা সবগুলো ভয়েস যেন একসাথে করতে পারি। ইস্ট ওয়েস্ট বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি বলেন, নর্থ সাউথ বলেন, আইওবি, এআইবি, সবাই তখন কি ওই ফ্রিকোয়েন্সির থ্রুতে আমরা কানেক্টেড ছিলাম, যেন কোনোভাবেই এই আন্দোলনটা বন্ধ না হয়। ফ্রেঞ্চ রেভলিউশন ফরাসি রাজতন্ত্রের নিরঙ্কুশ স্বৈরাচারী স্বভাব ও সামন্তপ্রভু এবং চার্চের যাজকদের বৈষম্যমূলক কর ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে রাজপথে নামিয়েছিল। ঠিক একই বৈষম্য বিরোধী মন্ত্র বাংলাদেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে মাঠে নামিয়ে বিজয়ের ঠিকানা দেখিয়ে দিয়েছিল। যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে 4% রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে, আপনারা কি বাজ? ফরাসি বিপ্লবের সাথে বাংলাদেশের জুলাই বিপ্লবের আরেকটা অদ্ভুত মিল রয়েছে। ১৭৮৯ সালের ১ থেকে ৫ অক্টোবরের মধ্যবর্তী সময়ে প্রায় ৭,০০০ নারী ফ্রান্সের ভার্সাইতে বিভিন্ন দাবিতে সমাবেশ ও মিছিল করেন। এর মাধ্যমে তারা ফরাসি বিপ্লবীদের আন্দোলনের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেন। এতে বিপ্লবের গতি অনেক বেগবান হয়। রাতারাতি এ আন্দোলন রাজপরিবারকে কোণঠাসা করে ফেলে, যে কারণে ৬ অক্টোবর রাজা ও রাজপরিবার ভার্সাই রাজপ্রাসাদ থেকে নিরাপত্তার স্বার্থে প্যারিসে পালিয়ে যায়। ঠিক ফরাসি বিপ্লবের মতোই জুলাই বিপ্লবের নারীরা, বিশেষ করে ছাত্রীরা বিপ্লবের সমর্থনে সারা দেশে মিছিল ও সংহতি প্রকাশ করেন। রাস্তায় সক্রিয় অবস্থান নেন, হামলার শিকার হন। এক সাহসী ছাত্রী পুলিশের গাড়িকে একাই রুখে দিয়ে দেশব্যাপী বিপ্লবের পক্ষে বার্তা ছড়িয়ে দেন। ছাত্রীদের ওপর তৎকালীন সরকার সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বর্বর হামলা আন্দোলনকে আরও বেগবান করে। ভার্সাইয়ের নারীদের মিছিলের মতোই জুলাই মাসের শেষের দিকে ছাত্রদের সমর্থনে নারী সমাজ রাস্তায় নেমে মিছিল করে। এদিকে ফরাসি বিপ্লবে যেমন জ্যাঁ পল মারাতের হত্যাকাণ্ড এক নাটকীয় মোড় ঘুরিয়েছিল, তেমনি জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের শাহাদাত বরণ এক মোড় ঘুরিয়ে দেয়া ঘটনা ছিল। শহীদ আবু সাঈদের মৃত্যু জনতাকে আরও বিক্ষুব্ধ করেছিল। সাথে যোগ হয়েছিল শহীদ মীর মুগ্ধ, নাফিস, ওয়াসিমের মতো হাজার শিশু কিশোর তরুণের লাশের মিছিল। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, তৎকালীন ফ্রান্সের সমাজ ছিল দুই ভাগে বিভক্ত। এক ভাগে ছিল সাধারণ মানুষ, অন্য ভাগে ছিল রাজা, অভিজাত সামন্ত প্রভু এবং ধর্মযাজকরা।
সমাজের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষকে বলা হতো থার্ড স্টেট। সে সময় সব ক্ষমতা এবং ভূমির দখল ছিল সাধারণ মানুষের আওতার বাইরে। তাদের না ছিল কথা বলার স্বাধীনতা, না ছিল নিজেদের প্রতিনিধির মাধ্যমে ক্ষমতা চর্চার সুযোগ। এদিকে যুদ্ধের খরচ বহন করতে গিয়ে ১৭৮০ সালের দিকে রাজা ষোড়শ লুই তার রাজত্বের বিশাল ঋণের বোঝা কৃষকদের ঘাড়ে চাপিয়ে দিলেন। ঋণ পরিশোধের জন্য তিনি কৃষকদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে লাগলেন। এভাবে অসহায় জনগণের মাঝে ক্ষোভ দানা বাঁধতে থাকে। সে সময় ফ্রান্সে একদিকে সাধারণ জনগণের ক্ষমতা চর্চার যেমন কোনো সুযোগ ছিল না, তেমনি কথা বলারও সুযোগ ছিল না। অন্যদিকে ঋণের বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হলো। এভাবে জনগণ ঐক্যবদ্ধ হতে লাগলো এবং চাপা ক্ষোভ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বিস্ফোরিত হলো। ঠিক একইভাবে বিগত ১৫ বছরে জনগণের ঘাড়ে চেপেছিল বিলিয়ন বিলিয়ন ডলার ঋণের বোঝা। ফ্রান্সের সামন্তদের মতো দেশের বাজার ছিল সিন্ডিকেটের হাতের মুঠোয়। ফ্রান্সে রুটির জন্য আর এখানে ভাতের জন্য ছিল হাহাকার। ফরাসি বিপ্লবের একটি বড় ভূমিকা পালন করেছিল ইউরোপের এনলাইটেনমেন্ট যুগের দার্শনিকদের চিন্তাভাবনা। রুশো, ভলতেয়ার, জন লক ও দন্তের মতো দার্শনিকদের দর্শন জনগণের চিন্তাভাবনায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। যদিও ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল মূলত সাধারণ জনগণ থেকে বেড়ে ওঠা বুর্জোয়া মধ্যবিত্তরা। এদিকে বাংলাদেশের জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা ছাত্র নেতৃত্ব। তবে দুই বিপ্লবের মাঝেই মাস্টারমাইন্ড ধারণার মিল আছে। বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জুলাই বিপ্লবের দার্শনিক মাস্টারমাইন্ডের কথা উঠে এসেছে। ফ্রান্সের রাজা ষোড়শ লুই বাস্তিল দুর্গে জনতার হামলার খবর পেয়ে এক সহচরের কাছে বলেছিলেন যে দ্যাট ইজ আ রিভোল্ট। সহচরটি প্রত্যুত্তরে বলেন, নো স্যার, ইটস নট আ রিভোল্ট, ইটস আ রেভলিউশন। একইভাবে বাংলাদেশে ছাত্র জনতার গণবিস্ফোরণকে একটা ছোট্ট স্ফুলিঙ্গ ভেবেছিল শাসক দল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ছাত্র নাগরিকের এই রিভোল্ট এক স্বতঃস্ফূর্ত রেভলিউশনের রূপ নিয়ে ১৫ বছরের নিপীড়নমূলক শাসনের ইতি টানে, দেশের কোটি মানুষকে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়।